ভিলেন ক্যান বি লাভার পর্ব ২১ লিখেছেন মিথুপুরী। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে ৪টি সেলাই আর হাতে ৬টি সেলাই পড়েছিল। এজন্য তাদের ৩ দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব। যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনও জানে না তারা কোথায় যাচ্ছে। মনে হাজারো কৌতূহল, তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে ছটফটে মন এলিজাবেথের দমিয়ে রাখতে পারল না আর। শুনুন না। বলুন ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকায়, তারপর বিষাদময় কণ্ঠে বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরের তরঙ্গ খেলে গেল। আধারে তলিয়ে যায় দীপ্তময় অবয়ব। প্রকম্পিত স্বরে আওড়ালো, কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো। দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শুনে লোকেশে। এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস। তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, ওই সাইকোটা ওখানেই থাকে। জেনে বুঝে কেন বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে আমাকে সুখে থাকতে দেবে না, মেরে ফেলবে আমাকে। আমি বলছি, আমি আছি তো পাশে। তাকবীরে নানানভাবে বোঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ, সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে চাচ্ছেন? ভালো মানুষ কেন বুঝতে পারছেন? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি। বলল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো তো। নিঃশব্দে মাথা নাড়ল এলিজাবেথ, তবুও ভেতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেওয়ার জন্য। আমাকে দেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সব কিছু শুধু আপনিই করবেন, আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হাসে এলিজাবেথকে দেখল। পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস ওয়াইফলি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ভেঙচি কাটে এলিজাবেথ। ও, অ্যাজ ইউ উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজেই ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণে। ভেঙচি কেটে বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব তার বেস্টকে বেস্ট প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া। আমি ভাই কথার নিচে পড়ে থাকতে চাই না। হেসে ফেলল এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও। দীর্ঘ ৯ ঘন্টা আকাশপথে জার্নির পর তারা ইতালি গিয়ে পৌঁছে। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে যায় তাকবীর। পাশেই রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট শক্তি নেই। নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট ৫ পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে থামে তাদের সামনে। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রিয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখখানা। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীরের ভেতর চাপা খুব ভেতরেই চেপে দেয়। কাটকাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তুলো। রেয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে নেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগে ফ্রন্ট ডোর খুলে দিল। উৎসুকভাবে তাকালো এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরের ভর ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রিয়ান সব মালপত্র ডিকিতে রেখে লাগিয়ে ২ হাত জেরে সোজা হয়ে সবে মাত্র। ঠিক তখন
তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়ে স্থান ত্যাগ করে নিমিষে। চোয়াল ফাঁক হয়ে যায় রেয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগভাবে নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, ও সব চিনে। হঠাৎ করে এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেরছা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? রেয়ান আমার বডিগার্ড, আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এভাবে তো আপনার রাজনীতি ব্যবসা গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকটা বিয়ান সামলে নেবে। আঁকিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল, বিয়ান, রেয়ান, নাম দুটো ওরা যমজ, কিন্তু ওদের তো চেহারার মিল নেই। তাকবীর মুচকি হাসল, হেসে বলল, ওদের চেহারার মতো বৈশিষ্ট্যরও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহস, আরেকজন খুবই ভীতু। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। এত ভীতু একজন দিয়ে আপনার কাজ কি? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হলো একজন নেতা বৈশিষ্ট্যে। গম্ভীরতায় হয়ে বলল, প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক একটি অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার গভীরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দারিদ্র্যের মাঝে থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খাঁজে যেমন মনের অজান্তি ফুল ফোটে, তেমনি সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানে সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি। তো বিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুব ভালো, বলে হেসে দেয় তাকবীর। দু চোখে সন্দেহ সংকুচিত হলো এলিজাবেথের। গম্ভীর গলায় বলল, ব্যাপারটা কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে হয়েছে নাকি? দেখেন, যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটক কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাড হান্ট, রক্তপিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কার্নাতের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ার ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোণায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্তর্মহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি, আর দেয়ালে ঝুলে থাকা বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর। লিভিং রুমের কোণায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে আসছে। ম্যানশনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভেতর বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারি পাখির মতো মোতায়েন থাকলেও একটা ছমছম ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভিতরে নেই কোনো বসতি। বস, ক্যাপোমান্ডামেন্টো, ক্যাপোক্রাইমাইন, জার্পোসেন্টেন্ট, ডন বা গডফাদার নামে পরিচিত। একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হলো ফাদার। এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো কাসানো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কার্নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি একেবারে অটুট। এখন মুখবয়ের চামড়া ঝুলে গেল, চোখে সেই পুরনো আগুন এখনও জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখে ত্রাণ ও অভিজ্ঞতায় পূর্ণ ছাপ। তার প্রতিটি তকচাপ কুঁচকে যাওয়া চোখের কোণায় জীবনযুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী।
ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে। ফাদার খুবই কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই চুপ হতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তান্ত্রিকভাবে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে চান। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুহাত, ধারালো চিবুকে নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের ওপর, তবুও অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রিচার্ডের। থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভেতরে রয়েছে 20-এর অধিক মেড। তবুও ঘুমোট পরিবেশ, নেই বিন্দু পরিমাণ শব্দ। শোকে গিয়ে উঠেছে এমন, অতিবাহিত হলো কিছু মুহূর্ত নিঃশব্দে। এ যেন নীরবতার ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের ধীরতা। রিচার্ড একইভাবে হাঁটুর ওপর কোণে ঠেকিয়ে ঝুঁকে থাকা অবস্থায় প্রত্যুত্তর করল, আমাকে নামে ডাকবেন না। আই টোল্ড ইউ ফাদার। শব্দ করে হাসলো ফাদার, প্রসারিত হয় চামড়া ঝুলে যাওয়া চোয়াল। গদগদে গলায় বলল, এ নামের পিছনের রহস্য জানার মতোই ডাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। রিচার্ডের অনড় দৃষ্টি মেজোতে, স্বরে গম্ভীরতা টেনে বলল, রিচার্ড, কিন্তু আপনার পছন্দ করে দেওয়া নাম। এসব কিছুর থেকেও আমার কাছে বেশি পছন্দের তুমি, মাই সান। স্মৃতি হাসল রিচার্ড, হাসিটা যথারীতি রহস্যময় রইল। অষ্টপুটে জিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলার না থাকলে উঠছে আমি, কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে ডেকেছি তোমায় রিদ। আবারও বসলো রিচার্ড, কি কথা? ফাদারের সোজা সবটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে শুকনো বাজ সংকুচিত হয় রিচার্ডের, মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের দিকে। চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেব তোমার পিছনে, তবুও মেয়ের থেকে দূরে থাকো। কিছু বলতে যাবে ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছন। ফাদারকে নিদ্রালুতার মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল লুকাস। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের অষ্টপুটে, হিংস্রতার তীব্র প্রভাব ফুসে ওঠে পৈশাচিক সাইকোমন। মনে মনে আওড়ালো, পাখি তবে নিচ থেকে খাঁচায় ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রিচার্ড, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসলো, হুইস্কি স্বরে আওড়ায়, আই এম অ্যাফ্রেড দ্যাট এ প্রাইভেট ম্যাটার, সো ব্যাক অফ। দুঃখিত, এটি ব্যক্তিগত ব্যাপার, তাই দূরে থাকুন। সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে গেল রিচার্ড। ফাদার নিঃশব্দে চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের চলে যাওয়া। সে নিজেও এক ধ্বংসযোগ্য পাপাচারী, নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। জানে এবং বুঝে কোন খেলার গুটি কিভাবে কখন চালতে হবে। খেয়ে নাও। মুখ ফিরিয়ে নেয় ইব্রাত। ন্যাসো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইব্রাতের সামনে। তপ্ত শ্বাস ফেলে বসলো এবার এক হাঁটু ভেঙে ইব্রাতের সামনে। খাবারের থালাটা আরেকটু এগিয়ে দিল। কোনো নড়চড় নেই ইব্রাতের, শুধু নীরবে চোখের পানি ফেলছে। ন্যাসো বুঝতে পারে না এ অহেতুক কান্নার মানে। সেই দিনের পর আর কোনো মেল গার্ড ভেতর আসেনি। ন্যাসোর কড়া নিষেধ ছিল। ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত, তবে প্রতিবারই ইব্রাতের খাবার যেমন কি তেমনই ফেরত যেত। কেন যেন ইব্রাতের চোখের পানি ন্যাসোর ভেতর শীতল করে দিচ্ছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা, কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। বিরক্তিতে উচ্চারণ করে ন্যাসো, এ মেয়ে আবার শুরু করেছো তুমি, আর কতবার বোঝাবো? হঠাৎ করে এই কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইব্রা। সহসা বের করে দিল ভেতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালাপোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুরো আমি ধ্বংস হয়ে যাচ্ছে। একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে আমি। প্রতিটি শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটি মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করো। সংযম হারায় না। খপ করে চেপে ধরে ইব্রাতের কণ্ঠনালী, গলার টেনে কাছে নিয়ে আসে। রাগী স্বরে বলল, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গাল বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইব্রাত।
নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল, একটু ভালোবাসেন না আমাকে? ধীরে ধীরে স্বর পরিবর্তন হতে থাকে ন্যাসো। চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা। চেঁচিয়ে বলল, আমি একটা খুনি? একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছ? ইব্রাত একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসা না। I am in danger. In my mind, there are different worlds creeping in. The heavens and the earth collide. I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। যে কোনো সময় শত্রুদের বন্দুকের গুলি আমার বুক চিরে বেরিয়ে যেতে পারে। কোনো ভবিষ্যৎ নেই সম্পর্কের। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so immature. You don't want a life with me. And honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে। আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠল পুরো বেসমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় ইব্রাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে রইল ন্যাসোর বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদয় স্পন্দন। বেরিয়ে এলো শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকলো ন্যাসো, ভালোবাসি আমি তোমাকে। সেই শুরু থেকে গলিয়ে জল করে দিয়েছে আমার শক্ত হৃদয়কে। ইচ্ছাকৃতভাবে জড়িয়েছে আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইব্রাত এখনও নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্য দিয়ে বলে দিল, করব না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইব্রাতের। নিজেকে আবিষ্কার করলো ন্যাসের শক্ত বৃক্ষপটে। ওর ওষ্ঠের বাজে বিরাজ করছে ন্যাসের ওষ্ঠ। কাঁপতে থাকে ইব্রাত। এতক্ষণে বিশ্বাস হয় এ সকল কিছুই সত্যি, কোনো কল্পনা ঝল্পনা নয়। প্রেম নিবেদনের সায় দিল ইব্রাত। খামচে ধরল ন্যাসোর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনুমনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়, আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দীপ্তি চিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেল সজীব বসন্তের মৃদু ধুলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুকরণ। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতা ঠেলে দিবেন না তো? আমি ইতালি যাব কালই। বসের সাথে কথা বলবো আমাদের ব্যাপারে। আবার আমাকে রেখে চলে যাবেন? ন্যাসোর বৃক্ষপত্রে লেপটে ছিল ইব্রাত। স্মৃতি হাসল ন্যাসো। ইব্রাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও ন্যাসোর বুকে মাথা রাখে ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাসোর বুকে অকারণে আঙ্গুল ঘোরাতে থাকে ইব্রাত। হাই হা হুতাশ করে হতাশাগ্রস্ত স্বরে বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারে স্বামী নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলিপি এনেছি, কিন্তু পোড়া কপাল এখানে বন্দি হয়ে আছে। আমি খ্রিস্টান ইব্রাত। চকিত স্বরে আসে ইব্রাত। নিমেষেই রক্তশূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হয় হৃদয় কপাটে। চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোয় নেয় দাদিয়ে যাওয়ার স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে আঁকিপটে ছেড়ে গিয়ে দাঁড়ালো শূন্যের কোটায়। দৃষ্টি ফিরিয়ে নিল ন্যাসের কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে ন্যাসো। রক্তাভ মুখশ্রিত উৎকণ্ঠায় ঠাসা। বলল, কেন? কাঁদছে ইব্রাত। থরথর করে কাঁপছে শরীর। ফ্যাঁসে আওয়াজে আওড়ায়, ধর্মের দেয়াল আমাদের কখনো এক হতে দেবে না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। চলে যান আপনি। ফিচলে হেসে উঠে দাঁড়ালো ন্যাসো। তাকালো ক্রন্দনরত মেয়েটার দিকে। অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাসো। লুটিয়ে পড়ল ইব্রাত। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হতে থাকে মেঝে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।